হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্গ চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান রায়মার্টিন ভলিউম 2 এর মডেল কোশ্চেন নম্বর 9। এর আগে মডেল কোশ্চেন নম্বর 8খানা মডেল আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখেন অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও, এবং যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। তোমাদের এই ভিডিও সেশনে গ্রুপ বি থেকে সমস্ত এমসিকিউ এসকিউ কোশ্চেন এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেমস করানো হবে। তাই তোমাদের বলবো প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যেটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো গ্রুপ এ এর প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনে কি বলেছে বায়ুমণ্ডলের ওজন গ্যাস। অপশান এ স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান এ মেসোস্ফিয়ার, অপশান সি আয়নোস্ফিয়ার এবং অপশান ডি ট্রপোস্ফিয়ারের ঘনীভূত অবস্থায় থাকে। উত্তর কি হবে সবাই জানো? ওজন স্তরে কোথায় থাকে? ওজন গ্যাস কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। অপশান এ স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন গ্যাস থাকে, বা যেটাকে ওজন স্ফিয়ারও বলা হয় ওজন গ্যাস থাকার জন্য। 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেনে একটা গ্রাফ দিয়েছে, পিভি গ্রাফ। এখানে 3টে লেখা আছে T1, T2 এবং T3-তে প্রদত্ত চিত্রে ওয়্যারলেস পিভি লেখচিত্র দেখানো হয়েছে। এক্ষেত্রে কোনটি সঠিক? এক্ষেত্রে কোনটি সঠিক হবে? কোনটা বড়? এক্ষেত্রে T3 বড় হবে, T1 সব থেকে ছোট হবে, অর্থাৎ উত্তর যাবে অপশান বি T1, T2, T3। কোশ্চেন নম্বর 3 কি বলে দেখো, 5 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত গ্রাম নাইট্রোজেন পরিমাণ? 5 মোল, 3 নম্বর কোশ্চেন কি বলেছে, 5 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত গ্রাম নাইট্রোজেন প্রয়োজন? তো আমাদের এখানে বিক্রিয়ার সমীকরণ কি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন ইজিক্যাল টু অ্যামোনিয়া। এটা হেবার পদ্ধতিতে সমীকরণ তোমাদের আছে, সেই সমীকরণটা লিখলেই হবে। তাই সেটা ব্যালেন্স করতে হয়। তো এখানে বলেছে এটা 1 মোল নাইট্রোজেন থেকে আমরা কত পাই? 2 মোল কি পাই? অ্যামোনিয়া পাই। 1 মোল নাইট্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া পাই। তবে 5 মোল অ্যামোনিয়া তৈরি করতে হলে কত মোল? 5 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত মোল নাইট্রোজেনের দরকার হবে? না, 5 মোল অ্যামোনিয়া তৈরি করতে 5/2 মোল নাইট্রোজেন প্রয়োজন। তো 5/2 মোল 5/2 মোল ইন্টু এর ভর ইজিক্যাল টু কত হবে? 5/2 ইন্টু 28 কত হবে? 14 ইজিক্যাল টু 70 গ্রাম। তো কথার উত্তর আসলে 70 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন হবে। কোশ্চেন নম্বর 4 বলেছে দেখো, পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক কত হবে? পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক যদি কে হয়, তাপীয় রোধাঙ্ক কি হয়? অনন্যক হয়, 1/k হবে। কোশ্চেন নম্বর 5 বলেছে মানুষের চোখের লেন্সটি একটি কি? মানুষের চোখের লেন্স একটি কি? অপশান এ উভত্তর লেন্স, অপশান বি উভবতল লেন্স, অপশান সি উত্তল লেন্স সমবায়, এবং অপশান ডি আছে অবতল লেন্সের সমবায়। উত্তর কি হবে? উত্তর হবে অপশান এ উভত্তল লেন্স। মানুষের চোখের যে লেন্সটি আছে, অর্থাৎ আমাদের চোখের যে লেন্সটি আছে সেটি কি লেন্স? সেটা হচ্ছে উভত্তল লেন্স। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। 6 নম্বর এমসিকিউ বলেছে একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হলো। একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে উপস্থিত, অর্থাৎ আলোক উৎসটা কোথায় আছে? অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে উপস্থিত। এই উৎস থেকে দর্পণের আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত হবে? এর মধ্যে চ্যুতিকোণ কত হবে? 0 ডিগ্রি হবে, অর্থাৎ আলো যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে। কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে যে ভিআই রেখাচিত্রের নতিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভিআই রেখাচিত্রের নতিকে কি দ্বারা প্রকাশ করা হয়? রোধ, রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক না পরিবাহিতা? কাকে দ্বারা প্রকাশ করা হয়? রোধ দ্বারা মেজার করা হয়। ভিআই রেখাচিত্রকে রোধ দ্বারা বলা হয়। কোশ্চেন নম্বর 8 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। বলেছে যে কোনো চৌম্বক শলাকার উপর পরিবাহী তার রেখে উত্তর থেকে দক্ষিণে কোনো চৌম্বক শলাকার উপর পরিবাহী তার রেখে উত্তর থেকে দক্ষিণে তড়িৎ প্রবাহ চালনা করলে শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। অপশান এ পূর্ব দিকে, অপশান বি পশ্চিম দিকে, অপশান সি 2 দিকে এবং অপশান ডি উত্তর দিকে। উত্তর হবে কি? আমাদের উত্তর হবে পূর্ব দিকে।
কোশ্চেন নম্বর 9 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে, প্রদত্ত কণাগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ থেকে বিকিরিত হয় না। প্রদত্ত কণাগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ থেকে বিকিরিত হয় না? অপশন বি বিটা রশ্মি, অপশন বি আলফা রশ্মি, অপশন সি পজিট্রন, অপশন ডি প্রোটন। কোনটা প্রাকৃতিক থেকে নির্গত হয় না? অপশন ডি প্রোটন। 10 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে যে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ও সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলগুলি কি? সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম এবং সবচেয়ে তড়িৎ মৌল হচ্ছে ফ্লোরিন। তবে সিএস, এফ। 11 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে যে সিএও গঠনে কয়টি ইলেকট্রন সিএ পরমাণু থেকে ও পরমাণুতে স্থানান্তরিত হয়? উত্তর হবে 2টি। এখানে কি করে পাবে তোমরা? যদি সি এর ইলেকট্রন বিন্যাস করো, সিএ এর ইলেকট্রন বিন্যাস কত হবে? সিএ এর ইলেকট্রন বিন্যাস, সি দেখো কত 20 দেওয়া আছে, ইলেকট্রন কত হবে? কেক কক্ষে 2টো, তারপরে 8টা, তারপর 2টো, অর্থাৎ কেক কক্ষে সিএ এর সর্বহিত কক্ষে যে 2টি ইলেকট্রন আছে সেই 2টি ইলেকট্রন অক্সিজেনে যাবে। উত্তর হলো 2। কোশ্চেন নম্বর 12 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। কোশ্চেন নম্বর 12 নম্বর এমসিকিউ বলেছে যে জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন H2O2 এর ভরের অনুপাত কত? জলের তড়িৎ বিশ্লেষণের ফলে H2O2 এর তোমরা জেনারেলি পড়েছো কি যে হাইড্রোজেন ও অক্সিজেনের আয়তনের অনুপাত। তোমরা জেনারেলি পড়া হয় কি আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত কত হয়? আয়তনের অনুপাত 2:1। আয়তনের অনুপাত হয় 2:1। এবার তোমাদের এখানে কোশ্চেন বলেছে দেখো ভরের অনুপাত। এখানে ভরের অনুপাত কত হবে? হাইড্রোজেনের ভর কত হয়? 2, অক্সিজেনের ভর কত হয়? 32। এখানে যদি বসাও তবে 2 × 2 = 32, তো কত আসলো? 4:32, অর্থাৎ 1:8। এটা হচ্ছে ভরের অনুপাত। ভরের অনুপাত কত তবে? 1:8। আর আয়তনের অনুপাত বলে 2:1। কোশ্চেন নম্বর 13 নম্বর হচ্ছে অম্লধর্মী বিজারক গ্যাস কোনটি? অম্লধর্মী বিজারক গ্যাস কোনটি? অপশান এ আছে N2, অপশান বি NH3, অপশান বি H2S, অপশান ডি আছে O2। উত্তর হবে কি? উত্তর হবে H2S। কোশ্চেন নম্বর 14 নম্বর এমসিকিউ কি হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি? অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি? এখানে উত্তর হবে অ্যালুমিনিয়াম আকরিক কোনটা? ক্রায়োলাইট। ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। কোশ্চেন নম্বর 15 নম্বর এমসিকিউ দেখো বলেছে একই সমকোণী শ্রেণী পরপর দুটি সমকোণের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হয়? 14, অর্থাৎ CH2 এর পার্থক্য। সি এর ভর 12 আর এইচ এর ভর 2, অর্থাৎ CH2 অর্থাৎ 14 এর ভরের পার্থক্য হয়। নেক্সট হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি এর 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। গ্রুপ বি এর 1 নম্বর কোশ্চেনে আছে যে শূন্যস্থান পূরণ করো। বায়োমাসের একটি উদাহরণ হলো। বায়োমাসের একটি উদাহরণ কি? বায়োমাসের উদাহরণ হচ্ছে কাঠ। 2 নম্বর কোশ্চেন কি দিয়েছে? 2 নম্বর কোশ্চেন ওডিএস এর পুরো নাম কি? ওডিএস এর পুরো নাম হচ্ছে ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স। ওডিএস এর পুরো নাম। কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো বলেছে এম গ্রাম ভরের একটি গ্যাসের আণবিক ভর ক্যাপিটাল এম গ্রাম পার মোল ইনভার্স হলে গ্যাসটির মোল সংখ্যা কত হয়? আমরা জানি মোল সংখ্যা সমান কত হয়? ডাব্লু বাই আণবিক ভর, ওজন বাই আণবিক ভর, তাই উত্তর এটা। কোশ্চেন নম্বর 4 অর আছে, দেখো অর আছে 3-এর অর। অথবা বলছে অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবকগুলি কী কী? অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক হচ্ছে চাপ ও তাপমাত্রা। কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেন কি আছে বলেছে যে সত্য মিথ্যা লেখো। অ্যাভোগাড্রো সূত্রের গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। যে অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, এটা সত্য না মিথ্যা? এটা হলো মিথ্যা। কোশ্চেন নম্বর 5, কারণ অ্যাভোগাড্রো সূত্র মিথ্যা। হ্যাঁ। কোশ্চেন নম্বর 5 করেছে কঠিন তরল ও গ্যাসের মধ্যে কার তাপীয় প্রসারণ সব থেকে বেশি? কঠিন তরল গ্যাসের মধ্যে তাপীয় প্রসারণ বেশি হচ্ছে সব থেকে গ্যাসের। কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 6 নম্বর বলেছে যে আয়তাকার কাচের স্ল্যাবে কোনো আলোক রশ্মি আপতিত হলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত হয়? চ্যুতিকোণ হয় 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। কোশ্চেন নম্বর 7 বলছে আলোর কোন ধর্মের জন্য বিচ্ছুরণ ঘটে? আলোর কোন ধর্মের জন্য বিচ্ছুরণ ঘটে? আলোর কোন ধর্মের জন্য বিচ্ছুরণ ঘটে? আলোর বিচ্ছুরণ ঘটে প্রতিসরণের জন্য। প্রতিসরণ। কোশ্চেন নম্বর 8
8 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে আধানবিহীন কোনো বস্তুর বিভব কত হয়? আধানবিহীন কোনো বস্তুর বিভব কত হবে? 0। আধানবিহীন কোনো বস্তুর বিভব নেই, তড়িৎ বিভব কত হবে? 0। কোশ্চেন নম্বর 9 বলছে একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি লোহা ও একটি তামার তারের দুই প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? কোশ্চেন কি? কোশ্চেন বলেছে যে একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুই প্রান্তে একই বিভব প্রয়োগ করে তার দুটির মধ্যে সমপরিমাণ তড়িৎ প্রবাহিত কি পরিমাণ সমতল হবে? হবে না, কারণ দুটি তারে কি আলাদা? রোধাঙ্ক আলাদা। দুটি তারের উপাদান আলাদা, অর্থাৎ দুটি তারে কি আলাদা? রোধাঙ্ক আলাদা। কোশ্চেন নম্বর 10 বলেছে বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির তুলনায় কত গুণ হবে? বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির তুলনায় 50 গুণ। কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে দেখো কি আছে। 11 নম্বর কোশ্চেন বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভের 1 নম্বরে কি আছে? 4টে এখানে কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনে কি বলেছে? প্রথম কোশ্চেন বলেছে যে একটি সন্ধিগত মৌল, তো এই যে অপশন আছে এর মধ্যে সন্ধিগত মৌল কোনটা? সন্ধিগত মৌল হচ্ছে নিকেল। 2 নম্বরে কি আছে? 2 নম্বর স্তম্ভে আছে যে একটি ইউরেনিয়াম উত্তর মৌল, ইউরেনিয়াম উত্তর অর্থাৎ 92 এর পরে, যার পারমাণবিক ক্রমাঙ্ক কত? 92 এর পরে হবে উত্তর হবে প্লুটোনিয়াম। 3 নম্বর স্তম্ভতে কি দেওয়া? দেখো 3 নম্বর স্তম্ভতে দেওয়া আছে থার্মিট পদ্ধতিতে বিজারক। থার্মিট পদ্ধতির বিজারক হচ্ছে অ্যালুমিনিয়াম চূর্ণ। অ্যালুমিনিয়াম চূর্ণ। 4 নম্বর কি বলেছে কোশ্চেন? 4 নম্বর হচ্ছে সংকর ধাতু। এর মধ্যে সংকর ধাতু কোনটা হবে? 4 নম্বর সংকর ধাতু হচ্ছে নাইক্রোম। নাইক্রোম হচ্ছে সংকর ধাতু। এই হলো স্তম্ভ। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট আছে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে গেছে দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি না হলে তাদের মধ্যে গঠিত বন্ধনের প্রকৃতি কি হতে পারে? দুটি মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি খুব বেশি না হয় তখন তাদের মধ্যে গঠিত যৌগের বন্ধনের প্রকৃতি হবে সমযোজী চরিত্র। কি যোজী? সমযোজী। যদি কি না, যদি তড়িৎ পার্থক্য কম থাকে। আর তড়িৎ পার্থক্য বেশি হলে হয় তড়িৎ যোজী। অথবা রয়েছে এর একটি, দেখো 12 নম্বর কোশ্চেনে অথবাটি দেখো ভালো করে। বলছে শূন্যস্থান পূরণ করো। একটি আয়নীয় যৌগের ফর্মুলা যার ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটির ক্ষেত্রেই 8টি ইলেকট্রন নেই, তা হলো কি? বলছে একটি আয়নীয় যৌগের ফর্মুলা যার ক্যাটায়ন এবং অ্যানায়ন কোনোটির ক্ষেত্রে 8টি ইলেকট্রন নেই, তার উদাহরণ হবে লিথিয়াম হাইড্রাইড LiH, যেটা কি দিয়ে তৈরি? Li প্লাস এবং H মাইনাস এর তৈরি, যার দুটো করে ইলেকট্রন বর্তমান। নেক্সট 12 নম্বর কোশ্চেন হলো, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 13। 13 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো। 13 নম্বর কোশ্চেনে বলেছে যে কোনো তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তড়িতের বাহক কারা? কোনো তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক হলো আয়ন। বাহক কে হবে? আয়ন। আয়ন মানে ক্যাটায়ন ও অ্যানায়ন। ক্যাটায়ন ও অ্যানায়ন। কোশ্চেন নম্বর 14 নম্বর কোশ্চেন সত্য মিথ্যা লেখো। গাঢ় H2SO4 অপেক্ষা লঘু H2SO4 তীব্র তড়িৎ বিশ্লেষ্য। গাঢ় H2SO4 অপেক্ষা লঘু H2SO4 তীব্র তড়িৎ বিশ্লেষ্য। উত্তর কি হবে এখানে? সত্য না মিথ্যা হবে? এটা হচ্ছে সত্য। লঘু যে অ্যাসিড সেটা বেশি পরিমাণ আয়নে বিয়োজিত হতে পারে, এর জন্য এটি কি হবে? তীব্র তড়িৎ বিশ্লেষণের মধ্যে পড়ে। এর অথবা রয়েছে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কী ধরনের বিক্রিয়া ঘটে? তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কে যায়? অ্যানোডে অ্যানায়ন যায়। অ্যানায়ন গেলে ইলেকট্রন মুক্ত করে। অ্যানোডে যায় কে? অ্যানায়ন। অ্যানায়ন গিয়ে ইলেকট্রন মুক্ত করে। আর আমরা জানি ইলেকট্রন ত্যাগ হচ্ছে এক ধরনের জারণ বিক্রিয়া। এখানে কি বিক্রিয়া ঘটে? জারণ বিক্রিয়া ঘটে। নেক্সট কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে শূন্যস্থান পূরণ করো। ক্যালসিয়াম সায়ানামাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে ড্যাশ গ্যাস পাওয়া যায়। ক্যালসিয়াম সায়ানামাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? অ্যামোনিয়া পাওয়া যায়। অ্যামোনিয়া পাওয়া যায়। নেক্সট কোশ্চেন নম্বর 16 বলছে লাভ-ল্যাং পদ্ধতিতে HCl প্রস্তুতিতে বিকারক হিসেবে কি ব্যবহার করা হয়? লাভ-ল্যাং পদ্ধতিতে বিকারক হিসেবে ব্যবহার করা হয় NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ ও
সালফুরিক অ্যাসিড H2SO4, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা খাদ্য লবণ বা টেবিল সল্ট রূপে জানি। আর এটা কি হবে, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 17 বলছে একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ হলো স্টার্চ। কোশ্চেন নম্বর 17 অথবা আছে ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয়? ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ইথিলিন। 18 নম্বর প্রশ্ন, শেষ কোশ্চেন দেখো, বলেছে যে CH3 CH2 CH2 CH3 এর সমবায়বের গঠন সংকেত লেখো। এর একটি সমবায়ব যৌগের গঠন সংকেত কি হবে? এর গঠন সংকেত হবে CH3 CH3 এটা হচ্ছে যে যৌগ তোমাদের দেওয়া আছে, ওটা হচ্ছে নর্মাল বিউটেন। তোমাদের দেওয়া আছে কি CH3 CH2 এর নাম কি? এর নাম হচ্ছে কটা কার্বন? দেখো, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন, তাই হচ্ছে বিউটেন। এক বন্ধন আছে বিউটেন। আর এটা কি বিউটেন? এটা হচ্ছে এন বিউটেন, অর্থাৎ চেন আকারে আছে, চারটি কার্বনে পরপর যুক্ত। আর এটা কি? এটা হচ্ছে আইসোবিউটেন। এটার নাম কি হচ্ছে আইসোবিউটেন, অথবা 1 2 3। এর নাম হচ্ছে 2 মিথাইল প্রোপেন, অথবা এর আরেকটা নাম হচ্ছে আইসোবিউটেন। কি নাম? আইসোবিউটেনও বলা হয়। এই গেল তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি এর সমস্ত এমসিকিউ এসিকিউ টাইপ কোশ্চেন। এবার দেখো গ্রুপ সি এ 3-2-এরটা কি আছে? অঙ্কে আছে 3-2-এর অঙ্কে কি আছে? বলেছে যে 27 ডিগ্রি তাপমাত্রায় 3 atm চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 5 লিটার। বলছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ কত হলে আয়তন দ্বিগুণ হবে? তাই এটা কি সূত্রে যাবে? আমরা জানি আমরা জানি যে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু কত? P2 V2 বাই T2, যেখানে P1 সমান কি? P1 হচ্ছে প্রাথমিক চাপ, V1 কি? প্রাথমিক আয়তন, T1 কি? প্রাথমিক পরম উষ্ণতা, P2 কি? P2 হচ্ছে অন্তিম চাপ, V2 হচ্ছে কি? অন্তিম আয়তন, আর T2 হচ্ছে কি? অন্তিম পরম উষ্ণতা। এই গেল তো। এবার P1 এর মান কত হবে? দেখো এখানে দেওয়া আছে P1 এর মান বলেছে 3 atm চাপে, এটা 3 atm হবে। আয়তন কত দেওয়া আছে? বলেছে 5 লিটার। পরম উষ্ণতা কত দেওয়া আছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 300 কেলভিন। তারপরে কি আছে? অন্তিম চাপ আমাকে বের করতে হবে। বলেছে আয়তন দ্বিগুণ মানে কত? 10 লিটার না? 5 লিটার দ্বিগুণ হয় 10 লিটার। পরম উষ্ণতা মান কত দেওয়া আছে? বলেছে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 273 যোগ 20 সমান 293। এখানে মান বসাও। কার মান আমাদের বের করতে হবে? P2। তো P2 ইকুয়াল টু কত হবে? P1 V1 T2 বাই T1 V2। এখানে P1 এর মান কত আছে? দেখো এখানে P1 এর মান আছে কত? P1 হচ্ছে 3 atm, তো 3। তারপরে আছে V1 এর মান আছে 5 লিটার, ইন্টু T2 এর মান কত আছে? 293 বাই V2 এর মান কত আছে? V2 এর মান আছে 10 লিটার, ইন্টু T1 এর মান আছে 300। এই তো। এবার যদি আমি কাটি, কেমন কাটাকাটি হবে, তা না? 100। তাহলে দেখো নিচে যেহেতু 100 ট্রাম আছে, উপরে যেহেতু কাটছে না, নিচে যেহেতু শূন্য আছে, একের পরে শূন্য, অর্থাৎ 1000, তো এটাকে আর কাটার দরকার নেই। তুমি ওটাকে 5 দিয়ে গুণ লিখে দাও। এখানে 5 দিয়ে গুণ করে দাও। 3 5 15 5, 7 গুলো 1, 5 45 46, 7 গুলো 4, 4 দুগুণে 10, 14 বাই 1000। তো কত হলো? এটা 1.465। কত হলো? 1.465 atm, তাই তো? atm। অতএব অন্তিম বা নির্ণেয় চাপ 1.465 atm। নেক্সট কি আছে? নেক্সট আছে 3-4 3.4।
3.4-এ কি আছে দেখো, 3.4-এ বলেছে যে দুটি বিন্দু আধানকে এল দূরত্বে রাখা হলে তাদের মধ্যে বল হয় এফ। দুটি বিন্দু আধানে ধরি বিন্দু আধান দুটির মান, ধরি বিন্দু আধান দুটির মান Q1 ও Q2। তো শর্তে কি দেওয়া আছে? শর্তে দেওয়া আছে যে এল দূরত্বে যখন থাকবে অর্থাৎ কে ইন্টু Q1 Q2 বা 1/k বলতে পারো, বা 1/k ইন্টু Q1 Q2 বাই এল স্কোয়ার ইজিকল দেওয়া আছে এফ। এটা দেওয়া আছে 1 নম্বর। আর বের করতে হবে কি তোমাদের? বের করতে হবে, আবার বলেছে যে এদের মধ্যে দূরত্ব কত হলে, ধরি দূরত্ব চেঞ্জ করে আমরা এটা এলকে চেঞ্জ করে কি করলাম? ডি করলাম। এলকে চেঞ্জ করে আমরা কি করলাম? ডি। তো ধরি এখন দূরত্ব ডি একক। তো শর্তে কি আসবে এখন? শর্ত হবে কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার ইজিক্যাল টু এফ বাই 5 আসবে এখান থেকে। এফ বাই 5 এলো। এবার এখানে ভ্যালু পুট করো। কি ভ্যালু পুট করবে? না এফ এর জায়গায় এই ভ্যালুটা পুট করো। তো কে Q1 Q2 বাই ডি স্কোয়ার ইজিক্যাল টু 1/5 ইন্টু কত আছে ওখানে? কে ইন্টু Q1 Q2 বাই এল স্কোয়ার। তো কে Q1 Q2 কেটে গেল। তো এখানে এল স্কোয়ার সমান কী হবে? ডি স্কোয়ার সমান কত হবে? ডি স্কোয়ার সমান হবে 5 এল স্কোয়ার। ডি স্কোয়ার সমান কত হবে? 5 এল স্কোয়ার। তাহলে ডি সমান কত হবে? এখান থেকে ডি সমান কত হবে? এখান থেকে ডি সমান হবে √5L। অর্থাৎ উত্তর কি আসলো আমাদের? √5L। অর্থাৎ নির্ণীয় দূরত্ব √5L, অর্থাৎ এল এর √5 গুণ। নেক্সট কি আছে? এরই অথবা অঙ্কতে দেখো বলেছে যে 3/4 অথবা 3/4 অথবাতে কি দেখে দেখো, 3/4 অথবাতে বলা আছে যে 10 ওহম রোধের একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। 10 ওহম রোধের একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই পরিবাহীতে প্রতি মিনিটে কত তাপ উৎপন্ন হবে? পরিবাহীতে প্রতি মিনিটে কত তাপ উৎপন্ন হবে? তো উৎপন্ন তাপ ইজিক্যাল টু কত? আই স্কোয়ার আর টি। উৎপন্ন তাপ কি? আই স্কোয়ার আর টি। এখানে আই এর মান কত দেওয়া? দৈর্ঘ্য মধ্যে আছে 0.5 অ্যাম্পিয়ার, তাহলে 0.5 স্কোয়ার ইন্টু আর এর মান কত দেওয়া আছে? আর এর মান 10 ওহম দেওয়া আছে, ইন্টু টি মানে টাইম কত দেওয়া আছে দেখো, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, এত জুল। 0.5 হচ্ছে 0.25 ইন্টু কত হবে এটা? 10 ইন্টু 60। 10 মিনিট তুললে কত হবে? 100। এটা তুললে হবে 4 দিয়ে কাটলে হচ্ছে 15। তো উত্তর কত আসলো? 150 জুল। কত হলো তাপ? অতএব উৎপন্ন তাপ কত হলো? 150 জুল। এবং আরেকটা উত্তর জানতে চেয়েছে দেখো, বলেছে যে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত? অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ। বিভব প্রভেদ সমান কি? আমরা জানি ভি ইজিক্যাল টু আই আর। কার সূত্র অনুসারে? এটা ওহমের সূত্র অনুসারে। ওহমের সূত্র অনুসারে এটা আমরা জানি। ওহমের সূত্র অনুসারে ভি সমান আই আর। তা ভি সমান কি হবে? আই এর মান কত আছে? 0.5 দেওয়া আছে, আর এর মান 10 দেওয়া আছে, এত ভোল্ট। তো কত হচ্ছে? 5। ভি ইজিক্যাল টু আই আর করে কত আসলো? ভি এর মান দেওয়া আছে কত? আই এর মান দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার, এবং ভি এর মান দেওয়া, আর এর মান দেওয়া আছে 10, গুণ করে হচ্ছে 5 ভোল্ট। এ হলো 4/3 অঙ্ক। নেক্সট তোমাদের 4/4 চলে যাও, অর্থাৎ 4 আর নেই এখানে। এবার গ্রুপ ডি। গ্রুপ সি এর আর কোনো অঙ্ক নেই। গ্রুপ ডিতে দেখো কি অঙ্ক আছে। গ্রুপ ডির ফার্স্ট অঙ্ক হচ্ছে কত? 4/2 অথবা 4/2 অথবা তো 4/1 তোমরা পারবে। এটা -2 হতে দেওয়া, অর্থাৎ পরম শূন্য শূন্যতা যে প্রসেসটা করতে হয় সেই সমীকরণটা করলে হয়ে গেল।
আর এখানে দেখা যাচ্ছে 4-এর 2-এর অথবাতে দেওয়া আছে কত 12.25 গ্রাম KClO3 এর বিয়োজনের ফলে যে পরিমাণ O2 পাওয়া যায় তার সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজনীয় H2 কি পরিমাণ জিঙ্ক এর লঘু HCl এর সঙ্গে বিক্রিয়ায় প্রস্তুত করা যাবে। বলেছে KClO 12.25 গ্রাম KClO3 বিয়োজনে যে পরিমাণ O2 পাওয়া যায়, তো প্রথম কাজ আমাদের কি 12.25 দিয়ে কতটুকু O2 পাবো সেটা বের করে নেব। তো সেটা প্রথম কাজ হচ্ছে আমাদের সেটা বের করে নেওয়া। তো আমরা কী করে KClO3 বিয়োজনের সমীকরণ কি KClO3 থেকে বিয়োজন করে উৎপন্ন হবে KCl যোগ O2। ব্যালেন্স করলে কত হবে, এটা ব্যালেন্স করলে 2 দিয়ে গুণ করবো, এটা 2 দিয়ে গুণ হবে, এটা 3 দিয়ে গুণ হবে, অর্থাৎ 2 মোল KClO3 থেকে 3 মোল কি পাওয়া যায় O2 পাওয়া যায়। এর ওজন কত হবে 2 ইন্টু কে এর ভর হচ্ছে 39 যোগ 35.5 যোগ 16 গুণ 3, এটা কত হবে 2 গুণ 122.5, মানে কত হলো 245 গ্রাম। একেবারে ওটুর ভর কত হবে 3 ইন্টু 16 গুণ 2 অর্থাৎ 96 গ্রাম। অর্থাৎ এখান থেকে আমরা কত বলতে পারি 245 গ্রাম KClO3 থেকে O2 পাওয়া যায় কতটুকু O2 পাওয়া যায় না 96 গ্রাম। তবে কত দিয়ে কত 100 এই 12.25 1 গ্রামে কত হবে 96/245 গ্রাম। তো একইভাবে কত দিয়ে বের করতে হবে আমাদের বললাম যে 12.25 দেওয়া আছে, 12.25 কত 96 ইন্টু 12.25/245 কাটি করলে এটা দশমিক তুলে নিতে কত হবে 100 আসবে, এটা কাটলে কত হবে এটা আসলে 5 আসবে, 5 গুণ হয় এটা 5 গুণ কাটলে এটা কত হবে 20 হবে। তো 96কে 20 মানে 2 দিয়ে ভাগ করলে 10 আর 48 অর্থাৎ 4.8 গ্রাম। তো অক্সিজেন কত পেলাম আমরা 4.8 গ্রাম অক্সিজেন পেলাম কোথা থেকে 12.25 গ্রাম KClO3 থেকে। তো বলেছে এবার পাওয়া যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় তার সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজনীয় H2, এবার H2 তোমাকে বের করতে হবে যে প্রয়োজনীয় H2 কতটুকু দেখে নাও। তো এই 4.8 গ্রাম অক্সিজেনের সাথে কতটুকু H2 বিক্রিয়া করে, তো O2 প্লাস H2 অক্সিজেনের সাথে H2 বিক্রিয়া কী তৈরি হয় H2O তৈরি হয়, H2O ব্যালেন্স করলে কত হবে এটা 2 দিয়ে গুণ হবে, এটা 2 দিয়ে গুণ হবে, অর্থাৎ এটা 1 মোল অক্সিজেনের সাথে 2 মোল কার বিক্রিয়া হাইড্রোজেনের বিক্রিয়া হয়। 1 মোল অক্সিজেনের ভর কত 32 গ্রাম, 2 মোল অক্সিজেনের ভর হচ্ছে 4 গ্রাম। আমরা এখান থেকে বলতে পারি 32 গ্রাম O2 এর সাথে H2 যুক্ত হয় 4 গ্রাম। 1 গ্রাম O2 এর সঙ্গে H2 যুক্ত হয় কত হবে 4/32 গ্রাম। একইভাবে এটা কত দিয়ে লিখতে পারবো আমরা 4.8 গ্রামে লিখতে পারবো, কত হবে 4.8 গ্রামে 4 ইন্টু 4.8/32 দশমিক তুলে কত হবে এটা 10 হবে, 16 দিয়ে কাটলে 3, 16 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে কত হবে 2 অর্থাৎ 6/10, 6/10 হচ্ছে 0.6 গ্রাম, 0.6 গ্রাম কি উৎপন্ন হবে H2 দরকার আমার দরকার কত 0.6 গ্রাম H2। এবার এই 0.6 গ্রাম অত H2 প্রয়োজন কতটুকু 0.6 গ্রাম। এবার আমাদের ফাইনাল কোশ্চেন কি আছে, ফাইনাল কোশ্চেন আছে এই যে 0.6 গ্রাম H2 আমাদের প্রয়োজন, এটা কত গ্রাম জিঙ্ক থেকে আমরা পাবো, কত গ্রাম জিঙ্কের সাথে HCl এর বিক্রিয়া এটা পাবো। কার সাথে কার বিক্রিয়া জিঙ্কের সাথে HCl এর বিক্রিয়া, Zn প্লাস HCl উৎপন্ন হবে কি H2 প্লাস ZnCl2, ব্যালেন্স করলে এটা 2 দিয়ে গুণ করে দাও, ব্যালেন্স হয়ে গেল, এই তো ব্যালেন্স। এবার করতে হবে কি আমাদের, এবার করতে হবে হচ্ছে আমরা এখানে লিখতে পারি 1 মোল Zn থেকে 1 মোল কি তৈরি হয় H2 তৈরি হয়। এবার Zn এর ভর কত দেয় দেখো 65 গ্রাম, 1 মোল Zn এর ভর কত 65 গ্রাম, আর এর ভর হচ্ছে 2 গ্রাম। অর্থাৎ আমরা কি লিখতে পারি 2 গ্রাম H2 পেতে Zn দরকার, কতটুকু দরকার আমার 65 গ্রাম। 1কে কত বের করতে হবে আর কিছু বের করতে হবে আমাদের না 0.6, 65 ইন্টু 0.6 বাই কত 2, দশমিক তুলে হচ্ছে 10, 3, 3 দিয়ে কাটলে কত হবে এটা 3 দিয়ে গুণ করলে হবে 165কে, 65কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 195/10 মানে 19.5 গ্রাম। অতএব কত
19.5 গ্রাম জেডেন প্রয়োজন। এটা হচ্ছে ফাইনাল উত্তর। দেখো এই অঙ্কটা একটু ভাইটাল বলতে কি 3খানা অঙ্ক করতে চাচ্ছে তোমাকে। যে প্রথমে KCl থেকে 12.25 গ্রাম KCl থেকে কতটুকু অক্সিজেন পেয়েছে সেটা বের করে নিতে হবে, সেই পরিমাণ অক্সিজেনের সাথে কতটুকু হাইড্রোজেন যুক্ত হয় সেটা বের করতে হবে, আর সেই পরিমাণ হাইড্রোজেন কতটুকু KCl এই জেডেন থেকে পাবো সেটা বের করতে হবে। ফাইনাল উত্তর এই গেল টোটাল অঙ্ক। নেক্সট কোশ্চেন আছে দেখো 4-3 বি। প্রথম দেখো বলেছে আদর্শ অন্তরকের একটা কি বলেছে, একটা শর্ট আছে, বলছে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কত হয় 0। বি কি বলেছে, বি বলেছে যে লোহার দস্তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। দৈর্ঘ্য প্রসারণ কত দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে কত, 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে দৈর্ঘ্য প্রসারণের সম্পর্ক কি। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে আলফা ডিগ্রি সেন্টিগ্রেড ও আলফা ডিগ্রি এফ হলে এদের সম্পর্ককে আলফা ডিগ্রি সেন্টিগ্রেড = 9/5 আলফা ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে সম্পর্ক। এবার দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিসে দেওয়া আছে, সেলসিয়াসে দেওয়া আছে কত 17 × 10⁻⁶ = 9/5 আলফা ডিগ্রি ফারেনহাইট। এবার আলফা ডিগ্রি ফারেনহাইটের মান জানতে চাইছে। আলফা ডিগ্রি ফারেনহাইট = কত হবে, 17 × 10⁻⁶ × 5 বাই কত 9। তো এটা গুণ করলে কত হবে, 5 নাম 85, 85কে যদি 9 দিয়ে ভাগ করতে হয়, 85কে যদি 9 দিয়ে ভাগ করে কত হবে, 85কে যদি 9 দিয়ে ভাগ করা হয় তো কত আসবে, 9 81। তো 9 হলো 81 মানে 4.0.4 36 4 0 36, 9.44 দুঘাত লিখে নেবে, একই চলবে এরকম, × 10⁻⁶ ডিগ্রি ফারেনহাইট পার ডিগ্রি ফারেনহাইট। এই হলো উত্তর। অতএব এটাই কি, এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান। ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। নেক্সট কোথায় অঙ্ক আছে দেখো, নেক্সট অঙ্ক আছে 4-4 একটা অঙ্ক আছে, 4-4 অথবাতে একটা অঙ্ক আছে ছোট করে, 4-4 অথবা অর। কি বলেছে যে একটি 4-4 অথবাতে কি বলেছে দেখো, একটি 3 সেমি দৈর্ঘ্যের বস্তুকে উত্তল লেন্সের সামনে রেখে সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া গেল। প্রতিবিম্বটির বিভাজন 3 এবং বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 12 সেমি হলে, বস্তু ও প্রতিবিম্বের মধ্যে 12 সেমি হলে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো। কোশ্চেনটা কেমন দেখো বলেছে একটা উত্তল লেন্সের সামনে, একটা উত্তল লেন্স আমরা এঁকে নিই, এই উত্তল লেন্সের সামনে বলেছে যে একটি 3 সেমি দূরে রেখে 3 সেমি দূরে যদি এখানে বস্তু রাখা হয় তবে এই জায়গায় গিয়ে প্রতিবিম্ব পাচ্ছে। তো সমশীর্ষ প্রতিবিম্ব মানে এই ধরনের একটাই হয়, তবে এটা কি, এটা ফোকাসে নিশ্চয়ই ভিতরে আছে, তো ভিতরে থাকলে এটা কি দেওয়া আছে, এটা আছে 3 সেমি দৈর্ঘ্যের বস্তু, তো এটা দেওয়া আছে 3 সেমি, উপর থেকে নিচ পর্যন্ত এটা দেওয়া কতটুকু, এটা দেওয়া 3 সেমি, এইটা দেওয়া 3 সেমি, তার দিয়ে আছে বস্তু প্রতিবিম্ব বস্তুর দূরত্ব, মানে এখান থেকে এইটা দেওয়া আছে 12 সেমি, এখান থেকে এই বস্তু আর প্রতিবিম্ব দূরত্ব দেওয়া আছে কত, 12 সেমি। তো আমরা কি জানি, আমরা দেখো বলতে পারবো এখানে বস্তুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেমি।
তো প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? প্রতিবিম্বের দৈর্ঘ্য কত আছে? 3 × 3 রৈখিক ব্যবধান 3 দেওয়া আছে, তাই 9 সেমি বলতে পারো আমরা। অর্থাৎ এই হাইটটা কত? এই হাইটটা হচ্ছে 9 সেমি, যেটা লাগবে না, বের করে রাখলাম। হ্যাঁ সরি, জানতে চেয়েছি না, জানতে চাইনি। হ্যাঁ 9 সেমি গেল। এবার দেখো বলেছে এই দুটোর দূরত্ব যদি বলে 5, তো আমি এখান থেকে একটু ধরতে পারি কত? এখান থেকে একটু ধরতে পারি x, অর্থাৎ বস্তুর দূরত্ব যদি আমরা x ধরি, বস্তুর দূরত্ব যদি আমরা x ধরি, x সেমি, তো প্রতিবিম্বের দূরত্ব কত হবে? প্রতিবিম্বের দূরত্ব 3x, কারণ রৈখিক বিবর্ধন তো 3, তো রৈখিক বিবর্ধন 3 দিয়ে গুণ হবে, তো 3x হলো রৈখিক বিবর্ধন। নেক্সট কি হবে? নেক্সট তোমার হবে যে শর্তে 3x বিয়োগ x ইকুয়াল দেওয়া আছে 12, অর্থাৎ 2x সমান কত? 12, x সমান কত? এখান থেকে x সমান আসছে 6, অর্থাৎ আমরা কি পেলাম? আমরা বস্তুর দৈর্ঘ্য পেলাম কত? 6 সেমি। অতএব বস্তুর দৈর্ঘ্য 6 সেমি, প্রতিবিম্বের দৈর্ঘ্য 18 সেমি। এই গেল উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এরপরে কত নম্বর কোশ্চেন আছে? এরপরে আছে করার মতো অঙ্ক নেই। 4-এর 5-এ অঙ্ক নেই, 4-এর 6-এ নেই, 4-এর 7 নেই, 4-এর 8-এ নেই, 4-এর 8-এ নেই, 4-এর 9টা দেখো একটু করতে হবে। 4-এর 9 4.9 কি দিয়েছে? বলেছে যে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 16 এর প্রথম 3টি মৌল দেওয়া আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। গ্রুপ 16, গ্রুপ 60 এর প্রথম 3টি মৌল অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এইভাবে আছে পরপর। বলেছে যে এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম। 1 নম্বর কি বলেছে? পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম। পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম মানে আমরা কি জানি? নিম্নক্রম হচ্ছে বড় থেকে ছোট। তো নিম্নক্রম যদি বড় থেকে ছোট হয়, তো এদের মধ্যে উপর থেকে নিচে নামলে কি হয়? উপর থেকে নিচে আকার বাড়ে। সবথেকে বড় আকার এসি এর, তারপরে এস এর, তারপরে আকার হচ্ছে ও এর। এটা হচ্ছে কি আকারের ক্রম গেল। 2 নম্বর কি বলেছে দেখো, বলেছে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম। কিসের? তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম। তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম কি হবে? সব থেকে কম ঊর্ধ্বক্রম মানে বড় থেকে, ছোট থেকে বড়। সব থেকে কম কি হবে? কম হবে এসি, কারণ সবার নিচে আছে। কারণ আমরা কি জানি? তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর উপর থেকে নিচে নামলে কি হয়? কমে। তো কমলে কি হবে? এসির সব থেকে কম, তারপরে সালফারের, তারপর হবে অক্সিজেনের। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে যে আয়নাইজেশন শক্তি নিম্নক্রম। আয়নাইজেশন শক্তির নিম্নক্রম। আয়নাইজেশন শক্তি নিম্নক্রম মানে বড় থেকে ছোট। তো আয়নাইজেশন শক্তি নিম্নক্রম মানে কত? নিম্নক্রম হচ্ছে বড় থেকে ছোট। সব থেকে আয়নাইজেশন শক্তি বেশি কার হবে? বেশি হবে অক্সিজেনের, তারপরে সালফারের, সব থেকে কম হবে সিলিনিয়াম। কারণ আয়নাইজেশন শক্তি কি উপর থেকে নিচে নামলে কমে, আয়নাইজেশন শক্তি উপর থেকে নিচে নামলে হ্রাস পায়। তা সব থেকে কম হবে এসি। এই গেল 4-এর 3। এর অথবা দেখো অর কি আছে? 4-এর 9 এর অথবাতে। 4-এর 9 এর অথবার কোশ্চেনটা ভালো কোশ্চেন, ও দেখতে পারো। বলছে এ বি সি 3টে মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে দেওয়া আছে Z-1। তো এ এর কত দেওয়া আছে? Z-1, বি এর দেওয়া আছে কত? Z, আর সি এর দেওয়া আছে কত? Z+1। হচ্ছে বি তৃতীয় পর্যায়ে নিষ্ক্রমণ। তো বি এর অবস্থান দেওয়া আছে 3rd পিরিয়ডের গ্রুপ 18 নম্বর গ্রুপ, এটা দেওয়া আছে। তো এর দেখো পারমাণবিক ক্রমাঙ্ক 1 কম হলে কি সেই পর্যায়ে থাকবে। তো এটাও কি 3rd পিরিয়ডে থাকবে। পি মানে পিরিয়ড, হ্যাঁ পি মানে কি পিরিয়ড। 3rd পিরিয়ডের কত নম্বর থাকবে? এটা 17 নম্বর গ্রুপে অবস্থান করবে। আর এটা কোথায় থাকবে? দেখো 18 নম্বর হচ্ছে পর্যায় সারণীর শেষ গ্রুপ, তার থেকে 1 পারমাণবিক ক্রমাঙ্ক বেশি। এটা কি আছে দেখো? Z+1, জেড যদি শেষ হয় তো +1 করলে কি হবে? সেটি পরের পর্যায়ে নেমে আসবে না। তো এটা 4th পিরিয়ডের 1 নম্বর গ্রুপে অবস্থান করবে। এসকে সি কোথায় অবস্থান করবে? 4th পিরিয়ডের 1 নম্বর পর্যায়ে। তো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমাদের কোশ্চেন দেখো কি বলেছে, এদের ইলেকট্রন বিন্যাস ও পর্যায় সারণীতে অবস্থান লেখো। তবে এ এর ইলেকট্রন বিন্যাস কী হবে? এ এর ইলেকট্রন বিন্যাস। এবার তোমরা ভাবতেই পারো যে ইলেকট্রন তো দেওয়াই নেই, তো ইলেকট্রন কোথা থেকে পাবো না?
ইলেকট্রন দেওয়া মানে কি, থার্ড পিরিয়ডের 17, থার্ড পিরিয়ড মানে কটা কক্ষপথ, 3টে, কে এল এম, কে এম কক্ষে কত আছে, শেষ কক্ষে তো 17 নম্বর, মানে শেষ কক্ষে 7টা আছে, আগের কক্ষে এল কক্ষে সর্বাধিক 8টা থাকতে পারে, কে কক্ষে সর্বাধিক 2টো থাকতে পারে। তো এই হলো এর ইলেকট্রন বিন্যাস, এ এর ইলেকট্রন বিন্যাস। বি এর ইলেকট্রন বিন্যাস কত হবে, দেখো এও কি হবে, কে এল এম, এর আছে 18, লাস্ট কক্ষে 18 নম্বর গ্রুপ, মানে এটা এম এ থাকবে 8টা ইলেকট্রন, এল এ থাকবে 8টা ইলেকট্রন, এ থাকবে 2টো ইলেকট্রন। আর 2,8,8 হচ্ছে কার ইলেকট্রন বিন্যাস, বি এর। সি এর ইলেকট্রন বিন্যাস কত হবে, কে এল এম এন, দেখো বলছে চতুর্থ পর্যায়ে, মানে 4টে থাকবে, কে এল এম এন 4টি কক্ষপথ থাকবে। এটা 1 নম্বর গ্রুপে থাকলে, এন এ থাকলে 1টা ইলেকট্রন, এতে কত ইলেকট্রন থাকে, এতে থাকে 8খান ইলেকট্রন, এতে থাকে 8টা, এটা থাকে 2টো। তো 2,8,8,1 হলো ইলেকট্রন বিন্যাস। এর কি বলছি, ইলেকট্রন বিন্যাস ও পর্যায় সারণীতে অবস্থান লেখো। এটা অবস্থান এখানে লিখে দিয়েছি, আর এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো হয়ে গেল এটা। নেক্সট কোশ্চেন, নেক্সট আসে, নেক্সট চলে আসো। 10 করতে হবে না, 10 তোমরা নিজেরাই পারবে, 11 আশা করি পারবে। 12 নম্বর কোশ্চেনেরটা করে দেবো, 12 নম্বরটা করবো। 12 নম্বর কোশ্চেন কি বলছে, এবিসি 3টে বিক্রিয়কে শনাক্তকরণ করো। কি আছে, প্রথমে CH3, CH2, OH। এখানে যদি আমরা এ একটা যৌগ দিলাম, দিয়ে উৎপন্ন হবে কি, CH2 ডবল বন্ড CH2। তো এখানে এ কি হবে, দেখো এখানে কি জল বেরিয়েছে না, H2, এখানে কি OH বেরিয়েছে, এখান থেকে একটা H কমেছে, তার জন্য এটা তৈরি হয়েছে। জল এখানে হচ্ছে -H2 ঘটেছে, জল কে বের করে, জল বের করে। তো এ কি হবে, এ হবে গাঢ় H2SO4, গাঢ় H2SO4 সাথে 170°C তাপমাত্রা। এরপরে কি বলে, দেখো এখান থেকে বলেছে এটাকে ভি এমন একটা জিনিস যেটা দিয়ে কি হয়েছে, CH3 তৈরি হয়েছে, অর্থাৎ দুটো হাইড্রোজেন যুক্ত হয়েছে। তো এখানে বি কি হবে, বি হচ্ছে হাইড্রোজেনেশন রিয়েজেন্ট লাগবে। তো হাইড্রোজেন যুক্ত করে কি, ইথিলিনকে হাইড্রোজেন যুক্ত করে H2 আর র্যানি নিকেল বা নিকেল প্যালাডিয়াম বা প্যাট্রাম, যা করে দিতে পারো হাইড্রোজেনের সাথে, অথবা র্যানি নিকেলও দিতে পারো, র্যানি নিকেল। নেক্সট কী বলছে, দেখো এখান থেকে যেটা আছে ওখানে টুকে নিচ্ছি আমি, CH3, এখানে সি একটি যৌগ দিয়ে তৈরি হয়েছে কত, CH3, CH2, Cl, অর্থাৎ দেখো একটা হাইড্রোজেন সরে গিয়ে Cl ঢুকেছে, অর্থাৎ এটা কি বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। আর এটা অ্যালকেন টাইপ যখন প্রতিস্থাপন বিক্রিয়া করে কার উপস্থিতিতে, Cl2 আর বিক্ষিপ্ত সূর্যালোক। আর এখানে Cl2 কি হবে, Cl2 যেটা হবে সেটা 1 মোল ব্যবহার করতে হবে, কারণ কি একটা H বেরিয়েছে না, যদি একটা H বেরিয়েছে তাই এখানে ব্যবহার করতে হবে 1 মোল। এই গেল তোমাদের গ্রুপ ডি এর শেষ কোশ্চেন। যদি এর পরেও এর বাইরেও যদি কোনো কোশ্চেন নিয়ে তোমাদের সমস্যা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।